আমি রোহান। আমার জীবনটা অনেকটা ওই আমাবস্যার রাতের মতো, যেখানে আলো আসার সব পথ যেন বন্ধ হয়ে আছে। কিছুদিন আগে বাবা মারা গিয়েছেন, আর তার সাথে সাথেই আমার স্বপ্নগুলো শ্মশানে চলে গিয়েছিল যেন। সংসারের একমাত্র বড় ছেলে হিসেবে সব দায়িত্ব এখন আমার ঘাড়ের উপরে। পড়ার টেবিল ছেড়ে এখন হাতে ফাইল নিয়ে এই দুয়ার থেকে ওই দুয়ারে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কপালটা এতটাই খারাপ যে কোথাও একটা ইন্টারভিউতেও কাজ হচ্ছে না আমার। যোগ্যতার চেয়েও এখানে ভাগ্য নামক বস্তুটার জোর বেশি লাগে, যা আমার কাছে নেই। আজকের দিনটাও তেমনি ব্যর্থতায় কেটেছে। মেজাজটা প্রচণ্ড খিটখিটে হয়েছিল। বিকেলে যখন বাড়ি ফিরলাম, তখন মায়ের শুকনো মুখটা দেখে ঘরে আর থাকতে ইচ্ছে করল না। সরাসরি বাড়ির ছাদে চলে এলাম। ছাদের কার্নিশে বসে নিচের রাস্তাটার দিকে তাকিয়েছিলাম। আকাশটা ধীরে ধীরে ধূসর থেকে গাঢ় নীল হতে লাগলো। মাগরিবের আজান শেষ হয়ে চারপাশে একটা থমথমে নীরবতা নেমে এসেছে। মন খারাপ থাকলে সময় যে কখন বয়ে যায় বোঝা যায় না। সন্ধ্যার আবছা অন্ধকারে পুরো এলাকাটা যেন এক অচেনা রূপ ধারণ করেছে। নিচে নামার জন্য যেই না পা বাড়িয়েছি, ঠিক তখনই আমার নজর পড়ল আমাদের বাড়ির ঠিক সামনের দিকে থাকা সেই পুরনো নিম গাছটার দিকে। গাছটা অনেক দিনের পুরনো, ডালপালাগুলো আঁকাবাঁকা হয়ে আকাশ পানে ছেয়ে গিয়েছে। গাছটার ঠিক মগ ডালে হঠাৎ লাল রঙের একটা ঝিলিক আমার চোখে বিঁধল। আমি চোখ কষলে আবারও তাকালাম। অন্ধকার হলেও পরিষ্কার দেখা যাচ্ছিল নিম গাছটার উপর কে যেন বসে আছে। লাল টকটকে শাড়ি পরা একটা নারী। শাড়ির রংটা এতটাই তীব্র যে মনে হচ্ছে ডাল থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। আমার বুকটা ধুক করে উঠল। এত উঁচুতে কোনো মানুষের পক্ষে তো ওভাবে বসে থাকা অসম্ভব। অদ্ভুত ব্যাপার হলো, অতটা উঁচুতেও তার দীর্ঘ কালো চুলগুলো নিচের দিকে ঝুলেছিল, যা বাতাসের বিপরীতে দুলছে বারবার। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার পা দুটো যেন ছাদের মেঝেতে কেউ পেরেক দিয়ে গেঁথে দিয়েছিল। ঠিক তখনই সেই মেয়েটা ধীরে ধীরে ঘাড় ঘোরালো। অন্ধকারে তার মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করলাম সে সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার ভেতর থেকে শব্দ যেন আটকে আছে। হঠাৎ একটা শীতল বাতাস আমার কানের পাশ দিয়ে বয়ে গেল। আমার কানে এক সুন্দর নারী কণ্ঠে কেউ ফিসফিস করে বলল, রোহান, অনেক তো ঘুরলে চাকরির পেছনে, এবার একটু আমার দিকে তাকাও, আমি তোমাকে সব দেব। নিমগাছটার দিকে আবারও তাকাতেই দেখলাম সেখানে কেউই নেই। শুধু ডালগুলো বাতাসের তোড়ে মরমর শব্দ করে কাঁপছে। এইদিকে আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে, কিন্তু ওই যে কণ্ঠস্বরটা আমার মাথায় প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। কে ছিল ওইটা? আমার অতিরিক্ত টেনশনের কারণে এমনটা হয়েছে, নাকি বাস্তবের কোনো অভিশাপ? আমি জানতাম না ওই লাল শাড়ির আড়ালে আমার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সুন্দর ধ্বংস, যার নাম কবিতা। বন্ধুরা, আপনারাই বলুন, রোহানের জীবনে কি অপেক্ষা করছে? কে সেই নারীটি? সে কি ভালো না খারাপ? সে কি পারবে রোহানের পাশে এসে দাঁড়িয়ে তার দরিদ্রতা থেকে তাকে রক্ষা করতে, নাকি দরিদ্রতার চাইতেও বড় কোনো নরকে ফেলে দিবে রোহানকে? তো লিসেনার্স, আমাদের এই নতুন গল্পটি আপনার কাছে কেমন লাগছে এখনই কমেন্ট করে জানান। চলুন সামনে কি হতে চলেছে তা একসাথেই জেনে নেই। ছাদ থেকে আমি যখন নিচে নামলাম, তখন আমার ফুসফুস ফেটে যাওয়ার অবস্থা। এক দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিলাম। বুকের ধরফরানি যেন থামতেই চাইছে না। টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি ডকডক করে খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। বারবার মনে হচ্ছে ওই নিম গাছের ওপর দেখা লাল শাড়িটা কি আমার অতিরিক্ত টেনশনের ফল? ইন্টারভিউর চিন্তা আর বাবার অভাব, এসব কি আমায় হ্যালুসিনেশনের দিকে ঠেলে দিচ্ছে নাকি? হঠাৎ দেয়াল ঘরের দিকে নজর পড়তেই আমার শরীর হিম হয়ে গেল। রাত 12:30 বাজে। এটা কি করে সম্ভব? আমি ছাদে গিয়েছিলাম বিকেলে, বড়জোর 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম। তবে কি ওই ছাদে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম? সময়টা কোথায় হারিয়ে গেল? আমার কি তবে
মানসিক কোনো সমস্যা শুরু হচ্ছে? নিজের মাথার চুলে খামচে ধরে কিছুক্ষণ বসে রইলাম। সব চিন্তা ঝেড়ে ফেলে শরীরটা টেনে বিছানায় এলিয়ে দিলাম। ক্লান্তিতে চোখ দুটো কখন যে বুজে এসেছে টেরই পাইনি। ঘুমের গভীর অতলে আমি নিজেকে এক অদ্ভুত সুন্দর জায়গায় আবিষ্কার করলাম। চারপাশে দেখতে পেলাম হাজারো নাম না জানা ফুলের বাগান, আর তার ঠিক মাঝখানে একটা শ্বেত পাথরের বেদিতে নীল টুকটুকে শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে আছে এক নারী। ওর শাড়ির থেকে ফুলের এক মিষ্টি সুবাস ভেসে আসছে। আমি মন্ত্রমুগ্ধের মতো ওর কাছে গিয়ে দাঁড়ালাম। সাহস করে ওর একটা হাত ধরলাম। হাতটা বরফের মতো ঠান্ডা, কিন্তু কি মসৃণ। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, কে তুমি? কেন আমার স্বপ্নে আসলে? তোমার মুখটা কি একবার দেখাবে? মেয়েটি ধীরভাবে তার হাতের আঙুল দিয়ে ঘোমটাটা সরিয়ে দিল। আমি যেন পাথর হয়ে গেলাম। এত মায়াবী, এত নিখুঁত সুন্দরী নারী এই পৃথিবীতে থাকা সম্ভব? ওর চোখে এক অদ্ভুত সম্মোহন, যা আমাকে টেনে নিচ্ছে কোনো এক অতল গহ্বরে। ঠিক তখনই এক প্রচণ্ড ঝাঁকুনিতে আমার ঘুমটা ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলাম আমি। ঘরের জানালা দিয়ে সকালের তপ্ত রোদ এসে আমার চোখে পড়েছে। ঘড়িতে 7টা বাজে। আমার বুকটা এখনো ডিপ ডিপ করছে। স্বপ্নের সেই মুখটা মনের পর্দায় যেন লেপ্টে আছে, কিন্তু বাস্তবতা বড় কঠিন। স্বপ্ন দেখে তো আর পেট চলবে না, তাই তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে আবার সেই ফাইলের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম চাকরির খোঁজে। আজ বড় একটা কোম্পানির ইন্টারভিউ আছে। সকাল থেকেই 4-5টা অফিস ঘুরলাম, কিন্তু বরাবরের মতোই একই কথা, আমরা পরে জানাবো। তাই তো নিরাশ হয়ে যখন রাস্তার মোড় দিয়ে উদাস মনে হাঁটছিলাম, হঠাৎ ব্রেক কষার এক বিকট শব্দ শুনলাম আমি। কিছু বুঝে ওঠার আগেই একটা কালো রঙের দামি গাড়ি আমাকে সজোরে ধাক্কা দিল। আমি ছিটকে রাস্তার এক পাশে গিয়ে পড়ে গেলাম। কনইয়ার হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। বকা দিতে দিতে যখন হাত পা ডলছিলাম আমি, ঠিক তখনই গাড়ির দরজা খুলে কেউ একজন নেমে এলো। আমার সামনে এসে দাঁড়ালো একজোড়া দামি হাই হিল পরা পা। আমি ধীরে ধীরে চোখ তুলে তাকালাম। আমার শরীরের সব শক্তি হারিয়ে গেল। নীল রঙের শাড়ি পরা এক অপরূপ সুন্দরী নারী আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। এ তো সেই মুখ, কাল রাতের স্বপ্নের সেই নারী। আমি অজান্তেই বলে ফেললাম, আপনি আপনি এখানে? মেয়েটি মিষ্টি করে হাসল। সেই হাসিতে যেন পাগল হওয়া আমি তার দিকে তাকিয়ে আছি। সেই হাত বাড়িয়ে বলল, আমি দুঃখিত, আমার ড্রাইভার বোধহয় আপনাকে খেয়াল করেননি। আমি কবিতা, কেপি এন্টারপ্রাইজের এমডি। আপনার খুব বেশি লাগেনি তো? আমি কথা না বাড়িয়ে আমি তার হাতটা ধরে উঠে দাঁড়ালাম। শরীরের ব্যথা যেন নিমেষেই উধাও হয়ে গেল। কবিতা আমার হাতের ফাইলটার দিকে তাকিয়ে বলল, আপনি কি চাকরির খোঁজ করছেন? আপনার ফাইলটা কি একবার দেখা যাবে? আসলে আমার কোম্পানিতে একজন সৎ আর পরিশ্রমী মানুষের খুব প্রয়োজন ছিল। এইদিকে আমি স্বপ্নের ঘোরে ফাইলটা তার হাতে দিয়ে দিলাম। কবিতা পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখে বলল, চমৎকার, কাল সকালে আমার অফিসে চলে আসুন রোহান, আপনার চাকরিটা ধরুন হয়ে গিয়েছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যেই চাকরির জন্য এত লড়াই, তা এভাবে ধরা দিল আমার কাছে। কিন্তু আমার মনে একটা খটকা লাগলো। এই মেয়েটার নাম কবিতা, আর ওর গলার লকেটে একটা ছোট নিম পাতা কেন ঝোলানো? কাল রাতের সেই নিম গাছের কথা মনে পড়তেই আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। প্রিয় লিসেনার্স, আপনাদের কি মনে হচ্ছে, রোহান কি বড় কোনো ষড়যন্ত্রে পা বাড়ালো? তার জীবনটা কি এক রহস্যের মায়াজালে বন্দী হয়ে গেল? চলুন এখনই জানতে পারবো। সেই দিন সারা রাত আমার চোখে ঘুম ছিল না। একদিকে অভাবের অন্ধকার কেটে যাওয়ার আনন্দ, আর অন্যদিকে কবিতার সেই অদ্ভুত মায়াবী চেহারা। সকালে যখন কেপি এন্টারপ্রাইজের বিশাল কাঁচ দিয়ে ঘেরা দালানের সামনে দাঁড়ালাম, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। ইন্টারভিউ ছাড়াই চাকরি, ভাবাই যায় না। রিসেপশন থেকে আমাকে সরাসরি কবিতার কেবিনে নিয়ে যাওয়া হলো। কেবিনটা বিশাল, দামি পারফিউমের একটা তীব্র মিষ্টি সুগন্ধ চারদিকে বইছে। কবিতা বসেই ছিল তার বিশাল চেয়ারে। আজ তার পরনে একটা ছাই কালারের শাড়ি, চোখে চশমা। তাকে দেখে মনেই হয় না যে সে কালকের সেই স্বপ্নে দেখা মায়াবিনী। কবিতা মুখ তুলে আমার দিকে তাকিয়ে হাসল।
সেই হাসিতে কেমন যেন একটা টান আছে। সে বলল, আসুন রোহান, আমি আপনার জয়নিং লেটারটা তৈরি করে রেখেছি, আজ থেকেই আপনার কাজ শুরু। আমি কৃতজ্ঞতায় মাথা নিচু করে বললাম, ম্যাডাম, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার না খুব দরকার ছিল এই চাকরিটা। তখনই কবিতা হঠাৎ ড্রয়ার থেকে একটা বড় খাম বের করে আমার সামনে রাখল। আমি অবাক হয়ে তাকালাম। কবিতা শান্ত স্বরে বলল, রোহান, আমি জানি আপনার পরিবারের অবস্থা। কাল আপনার ফাইলটা দেখার সময় বুঝতে পেরেছি। তা এই খামটায় 50,000 টাকা আছে। এটা আপনার জয়নিং বোনাস প্লাস অগ্রিম বেতন। আমি চমকে উঠলাম। ম্যাডাম, 50,000 টাকা? আমি তো এখনো কাজই শুরু করিনি। কবিতা চেয়ার ছেড়ে উঠে এসে আমার খুব কাছে দাঁড়ালো। তার গায়ের সেই মিষ্টি ফুলের গন্ধটা আবার নাকে লাগলো, সেই স্বপ্নের গন্ধটা। আর সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, রোহান, আমি চাই আমার কোম্পানির লোকেরা যেন হাসি মুখে কাজ করে। আপনি এই টাকা দিয়ে বাড়িতে বাজার করুন, আপনার মায়ের জন্য ঔষধ কিনুন, আর নিজের জন্য কয়েক সেট ভালো জামাকাপড় কিনুন। আপনাকে বড্ড মলিন লাগছে। আমি টাকাগুলো হাতে নিলাম। আমার হাত পা যেন কাঁপছিল। এতদিন যেই মানুষটা 1,000 টাকার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, তার কাছে এই 50,000 টাকা যেন আকাশের চাঁদ সমান। কিন্তু এইদিকে আমার অবচেতন মনটা যেন কোথাও একটা বাধা দিচ্ছিল। এত দয়া কেন? কেন সে শুধু আমাকেই বেছে নিল? অফিসের প্রথম দিনটা কাটলো রাজার হালে। আমাকে একটা সুন্দর ডেস্ক দেওয়া হলো। সবাই আমাকে সম্মান করছে। দুপুরের দিকে কবিতা আমাকে তার কেবিনে ডেকে কফি খাওয়ালো। সারাটা সময় সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আমাকে নয়, বরং আমার শরীরের ভেতর দিয়ে অন্য কিছু দেখছে। এদিকে অফিস শেষে যখন শপিং মলে গেলাম, তখন কবিতার কথা মতো দামি ড্রেস আর বাড়ির জন্য এক গাদা বাজার কিনে নিলাম। মায়ের জন্য পছন্দের শাড়ি আর দামি ফল, এগুলো কিনে যখন বাড়ির দিকে রওনা হলাম, আমার খুব হালকা লাগছিল। মনে হচ্ছিল আমার সব দুঃখের দিন এখানেই শেষ। কিন্তু যখন আমাদের সেই পুরনো বাড়ির গলিটায় ঢুকে পড়লাম, তখন হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সেই নিম গাছটার কাছে আসতেই আকাশটা মেঘ না থাকলেও ঘন অন্ধকার হয়ে গেল। বাতাসের শো শো শব্দে আমার হাতে থাকা বাজারের ব্যাগগুলো কাঁপতে শুরু করলো। গাছটার নিচে একটা বুড়ো ফকির বসেছিল। আমাকে দেখে সে হঠাৎ খিলখিল করে হেসে উঠল। তারপর কর্কশ গলায় বলল, ওরে অবাগা, অগ্রিম যে নিলি তার শোধ কিভাবে দিবি রে? পরীর দান যে বিষের সমান, সে কথা কি জানিস না? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। লোকটার চোখ দুটো সাদা, সে অন্ধ, তবে সে আমাকে দেখল কিভাবে? আমি ভয় পেয়ে দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেলাম। রাতে যখন আয়নার সামনে দাঁড়ালাম নিজের নতুন শার্টটা পরে দেখার জন্য, তখন দেখলাম আমার গলার কাছে হালকা নীলচে একটা দাগ ফুটে উঠেছে, ঠিক যেন কেউ ওখানে আলতো করে আঙুল দিয়ে চেপে ধরেছে। আমি দাগটা ঘষলাম, কিন্তু সেটা উঠল না। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো, কবিতার মেসেজ। নতুন শার্টে আপনাকে খুব মানাবে রোহান, কাল অফিসে দেখা হবে। আমার শরীরটা আবার হিম হয়ে গেল। কবিতা কিভাবে জানলো আমি এই মুহূর্তে শার্টটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছি? ও কি আমাকে দেখতে পাচ্ছে? অফিসের দ্বিতীয় দিন। আজ সকালেই নতুন দামি শার্টটা পরে যখন কেপি এন্টারপ্রাইজে ঢুকলাম, তখন কেন জানি বুকের ভেতরটা কু ডাকছিল। কালকের সেই অন্ধ ফকিরের কথাগুলো কানের কাছে বৌ বৌ করছিল। কিন্তু অভাবের সংসারে এই 50,000 টাকার সাহায্যটা পাহাড়ের মতো বড় ছিল। তাই সব ভয় তুচ্ছ করে লিফটে উঠলাম। অফিসের ফ্লোরে পা রাখতেই আমি থমকে গেলাম। আজ পরিবেশটা গতকালের চেয়েও বেশি থমথমে। বিশাল বড় এক হলরুম, কয়েকশো মানুষ কাজ করছে সেখানে, কিন্তু কোথাও কোনো উচ্চ বাক্য নেই। শুধু কিবোর্ডের খটখট শব্দ আর এসির একটা একঘেয়ে আওয়াজ। আমি আমার ডেস্কের দিকে এগিয়ে যেতে যেতে কয়েকজনের মুখের দিকে তাকালাম। ভয়ে আমার গায়ের লোম দাঁড়া হয়ে গেল। মানুষগুলোর চোখে কোনো পলক পড়ছে না। ওরা যন্ত্রের মতো স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করেই যাচ্ছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না। এমনকি পাশের সহকর্মী কফি খাচ্ছে কি মরে যাচ্ছে, তাতেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। ওদের চেহারায় কোনো ক্লান্তি নেই, কোনো হাসিও নেই, এমনকি ঘামেও নেই।
দেখে যেন মনে হচ্ছে একদল জীবন্ত লাশকে স্যুটবুট পরিয়ে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। এইদিকে আমি নিজের ডেস্কে বসে কাজ করার চেষ্টা করলাম, কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ আমার পিঠের উপর দিয়ে নজর রাখছে। ঠিক দুপুর নাগাদ একটা মেয়ে আমার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। মেয়েটা অসম্ভব সুন্দরী, গায়ের রং দুধে আলতা, কিন্তু কেমন যেন একটু ফ্যাকাশে টাইপের। সে আমার চোখের দিকে না তাকিয়ে একদম রোবটের মতো যান্ত্রিক গলায় বলল, রোহান সাহেব, ম্যাডাম আপনাকে এখনই তার কেবিনে ডেকে পাঠিয়েছেন, চলুন। আমি ওর পিছু পিছু হাঁটা শুরু করলাম। আমি কয়েকবার ওকে কথা বলে স্বাভাবিক করার চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম, আপনাদের অফিস কি সবসময় এমনই শান্ত থাকে? মেয়েটি কোনো উত্তর দিল না। কেবিনের দরজার সামনে পৌঁছে সে হঠাৎ থামল। তারপর খুব নিচু গলায় যেন ঠোঁট না নাড়িয়েই ফিসফিস করে বলল, ভেতরে গিয়ে কোনো কিছু খাবেন না, যা দেখবেন তা বিশ্বাস করবেন না। কথাটা বলেই সে দ্রুত পায়ে সরে গেল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা কি আমাকে সাবধান করলো নাকি? আমি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে কবিতার কেবিনে চলে গেলাম। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত মাদকতাময় সুগন্ধে আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। আজ ঘরের সব পর্দা টানা, শুধু কবিতার টেবিলের ল্যাম্পটা জ্বলে আছে। কবিতা তার চেয়ারে হেলান দিয়ে বসেছিল, তার হাতে একটা পান পাত্র, যার ভেতরে লাল টকটকে কোনো পানি। কবিতা আমাকে দেখেই এক মায়াবী হাসি দিল আর বলল, আসুন রোহান, বসুন। আজ আপনার দ্বিতীয় দিন, কেমন লাগছে আমার অফিস? আমি আমতমত করেই বললাম, ভালো ম্যাডাম, কিন্তু অফিসের পরিবেশটা একটু বেশি শান্ত মনে হচ্ছে। কবিতা হাসল। সেই হাসিতে কোনো শব্দ নেই, শুধু ঠোঁটের কোণে এক রহস্য যেন বয়ে যাচ্ছে। সে টেবিলের উপরে রাখা একটা ছোট্ট কাচের বাটি আমার দিকে এগিয়ে দিল। তাতে কয়েকটা লাল রঙের চেরি ফল রাখা আছে। সে নরম গলায় বলল, সবাই এখানে খুব মনোযোগী রোহান, কেউ কাজের সময় কথা বলে সময় নষ্ট করে না। আপনিও ওদের মতো হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এই নিন, একটা ফল খান। আমার সেই মেয়েটির কথা মনে পড়ে গেল, কোনো কিছুই খাবেন না। তাই তো আমি বললাম, ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমার পেটটা একটু ভরা, এখন কিছু খেতে পারছি না। তখনই দেখতে পেলাম কবিতার চোখের মনে দুটো হঠাৎ করেই যেন বড় হয়ে গেল। সে ঝুঁকে আমার খুব কাছে এলো। আমি লক্ষ্য করলাম তার গলার সেই নিম পাতার লকেটটা এখন কাঁপছে। কবিতা ফিসফিস করে বলল, রোহান, আমি কিন্তু না শব্দটা একদম পছন্দ করি না। আমি আপনাকে সাহায্য করেছি, এখন আপনার উচিত আমার কথা শোনা। আমি আপনার জন্য এই ফলগুলো নিজের হাতে এনেছি। কথাটা বলার সময় কবিতার আঙুলগুলো আমার হাতের উপর দিয়ে বয়ে গেল। কালকের সেই নীলচে দাগটার জায়গায় একটা চিনচিনে ব্যথা অনুভব করলাম। কেন জানি আমার মনে হলো আমার নিজের শরীরের নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলছি বারবার। কেউ যেন এক অদৃশ্য সুতো দিয়ে আমার হাতটাকে ওই ফলের বাটির দিকে নিয়ে যাচ্ছে। আমি একটা ফল তুলে মুখে দিলাম। মুহূর্তেই আমার মনে হলো সারা পৃথিবী যেন দুলছে। আমার চোখের সামনে কবিতার চেহারাটা বদলে যেতে লাগলো। তার পেছনে মাকড়সার জালের মতো অসংখ্য শুকনো সুতা সারা অফিসে ছড়িয়ে আছে, আর ওই প্রত্যেকটা সুতোর মাথায় বাধা আছে অফিসের এক একজন কর্মী। কবিতা যেন এক বিশাল মাকড়সা, সে সবাইকে নিয়ন্ত্রণ করছে। আমি আতকে চিৎকার করতে চাইলাম, কিন্তু ফলটা গলার নিচে নামতেই আমার চেতনা হারিয়ে যেতে লাগলো। শুধু আবছা আবছা শুনতে পেলাম কবিতা বলছে, স্বাগতম রোহান আমার চিরস্থায়ী পুতুল নাচের জগতে। যখন চোখ মেললাম, দেখলাম আমি অফিসের ফ্লোরে শুয়ে আছি। আমার চারপাশে অফিসের সেই কলিগরা গোল হয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে একটা কৃত্রিম উদ্বেগ। আর ঠিক আমার মাথার কাছে বসে আছে ম্যাডাম কবিতা, তার নরম শীতল হাতটা আমার কপালে রাখা। কবিতা কোমল স্বরে বলল, রোহান, আপনি ঠিক আছেন তো? হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেলেন যে, বড্ড বেশি প্রেশার নিচ্ছেন বোধহয়। আমি ধর্মর করে উঠে বসলাম। মাথাটা ধপধপ করছে। চারপাশে তাকালাম, সব তো স্বাভাবিক লাগছে। কলিগরা নিজেদের মধ্যেই নিচু স্বরে কথা বলছে। কেউ আমাকে পানি এগিয়ে দিচ্ছে, আবার কেউ তো কাছে এসে কথা জিজ্ঞেস করছে কেন পড়ে গেলাম। এদিকে সেই মাকড়সার জাল, সেই রোবটের মতো মানুষ, কোথায় কি? তবে কি ওই ফলটা খাওয়ার পর আমি যা দেখছি সবটাই আমার হ্যালুসিনেশন হচ্ছে? আমি আমতমত করে বললাম, আই এম সরি ম্যাম,
আমি বোধহয় একটু দুর্বল হয়ে পড়েছিলাম। এদিকে কবিতা রহস্যময় এক হাসি দিয়ে বলল, আজকের মতো ছুটি, আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম নিন, কাল আবার দেখা হবে। এইদিকে অফিস থেকে যখন বের হলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় কেন যেন আজ বড্ড বেশি ঘোলাটে মনে হচ্ছে। আমি ফুটপাত দিয়েই হাঁটছিলাম, কিন্তু আমার বারবার মনে হচ্ছে পেছন থেকে কেউ আমাকে অনুসরণ করছে। আমি একবার করে পিছনে তাকালাম, কিন্তু দেখলাম কেউই নেই, শুধু বাতাসের তোড়ে কয়েকটা শুকনো পাতা উড়ে যাচ্ছে। তারপর রাস্তা পার হওয়ার সময় হঠাৎ এক দৃশ্য দেখে আমার পা যেন থেমে গেল। রাস্তার উল্টো পাশে একটা ছোট্ট আয়নার দোকান, আর সেই আয়নার প্রতিফলন যখন আমার উপর পড়ল, আমি দেখলাম আমার ছায়াটা আমার সাথে নেই। আয়নায় আমার শরীরটা দেখা যাচ্ছে, কিন্তু মাটির উপর কোনো ছায়া পড়ছে না। আমি তো ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। চোখ কষলে আবারও তাকালাম, না, ছায়া তো ঠিকই আছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? বিড়বিড় করতে করতে বাড়ির গলিতে ঢুকে পড়লাম। এইদিকে সেই নিম গাছটার কাছে আসতেই গায়ের রোমগুলো খাড়া হয়ে যেতে লাগলো। অন্ধ ফকিরটা আজও সেখানে বসে আছে। সে আমাকে দেখেই দাঁতহীন মুখে হাসতে লাগলো। আমি দ্রুত তার পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু সে খপ করে আমার হাতটা ধরে ফেলল। লোকটার হাতের মুঠো যেন লোহার সারাশির মতো শক্ত। সে ফিসফিস করে বলল, রাজভোগ তো খেলি বাবা, এবার রক্ত দেওয়ার পালা। তোর শরীরের ঘ্রাণ পাল্টে যাচ্ছে, সেটা কি টের পাচ্ছিস? আমি এক ঝটকায় ছাড়িয়ে নিলাম এবং দৌড়াতে শুরু করলাম বাড়ির দিকে। ঘরে ঢুকে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। গায়ের শার্টটা খুলতেই আমার চিৎকার বেরিয়ে আসছিল। কালকের সেই নীলচে জায়গাটা এখন আর ছোট নেই, ওটা একটা লতার মতো করে আমার বুক থেকে গলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আর সেই দাগের নিচের চামড়াটা নীল হয়ে কাঁপছে, যেন ভেতরে কিছু একটা বেঁচে আছে। হঠাৎ আমার ফোনের নোটিফিকেশন বেজে উঠল। কবিতার মেসেজ, আজ রাতে ভালো করে ঘুমাবেন রোহান, আপনার শরীরের নীল লতাগুলো বড় সুন্দর লাগছে। আমার ফোনটা তখনই হাত থেকে পড়ে গেল। কবিতা কিভাবে জানলো আমার শরীরের দাগের কথা? আমি তো তাকে বলিনি। আমি ভয়ে জানালার পর্দা টানতে গেলাম, আর তখনই দেখলাম নিমগাছটার মগডালে সেই লাল শাড়ি পরা নারীটা বসে আছে। এবার সে ঘোমটা সরিয়ে আমার দিকে তাকিয়ে অট্ট হাসি দিচ্ছে। নীল আলোয় তার মুখটা অবিকল কবিতার মতোই দেখাচ্ছে, কিন্তু দাঁতগুলো লম্বা আর চোখ দুটো জলজান্ত আগুনের মতো লাল। আমি অন্ধকারে নিজের খাটের উপর কুকড়ে বসে রইলাম। ঘরের কোণে কে যেন দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। আমি বুঝতে পারছি না, আমি কি এখনো সেই অফিসের মায়ার মধ্যে আছি, নাকি কালকের সেই বিকেল থেকে আমি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতেই পারিনি। গত কয়েকদিন ধরে আমার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। মা আর ছোট বোন মিম আমার দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। কাল রাতে নাকি আমি ঘুমের ঘোরে অমানসিক গলায় কথা বলেছিলাম, আর আমার গায়ের সেই নীল লতাগুলো শার্টের উপর দিয়েও দেখা যাচ্ছিল। মা বারবার জিজ্ঞেস করেছেন, রোহান, তোর কি হয়েছে বাবা? মুখটা এমন কালো দেখাচ্ছে কেন, কি হয়েছে? আমি মার কথা এড়িয়ে যাই। এক সপ্তাহের অগ্রিম টাকা আর দামি জামাকাপড়ের মায়ায় আমি যেন এক ঘোরে আটকে আছি। দেখতে দেখতে অফিসে জয়েন করার 7 দিন হয়ে গেল। আজ বৃহস্পতিবার সকালে তৈরি হওয়ার সময় মা এসে বললেন, কিরে রোহান, তোর অফিসের ছুটি কবে? কাল তো শুক্রবার, একটু বাড়িতে থাকিস। আমি তখন যন্ত্রের মতো উত্তর দিলাম, জানি না মা, ম্যাম তো ছুটির কথা কিছু বলেনি। মার চোখে এক অজানা আতঙ্ক দেখলাম, কিন্তু আমি তখনও সেই কবিতার চন্দনের গন্ধে মাতাল। অফিসের দিকে যাওয়ার পথে বাস স্ট্যান্ডে হঠাৎ দেখা হয়ে গেল আমার স্কুল জীবনের বন্ধু আকাশের সাথে। আকাশ এখন একটা ইনভেস্টিগেশন টিমে কাজ করে। আমাকে দেখে ও চমকে উঠল, কি রে রোহান, তোর এই অবস্থা কেন? তোকে তো চেনাই যাচ্ছে না। আমি একটু হেসে আমার চাকরির কথা বললাম। যখন বললাম আমি কেপি এন্টারপ্রাইজে কাজ করি এবং অফিসের ঠিকানাও দিলাম, তখনই আকাশের হাতের চায়ের কাপটা মাটিতে পড়ে ভেঙে গেল। ওর মুখ তখন ফ্যাকাশে হয়ে গেল। আকাশ আমার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, রোহান, তুই কি পাগল হয়ে গিয়েছিস? ওই এলাকায় তো কয়েকশো বছর ধরে কোনো জনমানুষের বস্তি পর্যন্ত নেই। তুই যে জায়গাটার কথা বলছিস সেটা শহরের একদম প্রান্তে থাকা একটা পরিত্যক্ত আর অভিশপ্ত রাজবাড়ি।
লোকে বলে ওটা পরীদের নাকি আস্থানা। ওখানে যে যায় সে আর ফিরে আসে না। গত 10 বছরে ওদিকে কোনো দালানও তো ওঠেনি। আমি হেসেই উড়িয়ে দিলাম। কি বলছিস আকাশ, আমি তো রোজ সেখানে যাচ্ছি, এসি রুমে বসে কাজ করছি, কয়েকশো কলিগও আছে সেখানে। তুই কি আমায় পাগল ভাবছিস? আকাশের কথা বিশ্বাস না করে আমি রেগে হনহন করে অফিসের দিকে রওনা দিলাম। মনে মনে ভাবলাম আকাশ হয়তো আমার উন্নতি দেখে হিংসা করছে। কিন্তু অফিসের গলিটাতে ঢুকতেই আমার পায়ের তলার মাটি সরে গেল। কাল যেখানে বিশাল কাছে ঘেরা বহুতল ভবন দেখেছিলাম, সেখানে আজ দাঁড়িয়ে আছে এক বিশাল কঙ্কালের মতো পুরনো রাজবাড়ি। চারদিকে দেয়াল খসে পড়েছে, আগাছায় ঢাকা পড়ে আছে চারপাশ। কোথাও কোনো এসির শব্দ নেই, কোনো মানুষ নেই, শুধু একজোড়া পুরনো ভাঙা গেট বাতাসের শব্দে ক্যাচ ক্যাচ করে নড়ে যাচ্ছে। আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। আমি কি তবে গত 7 দিন ধরে এই ধ্বংসস্তূপের ভেতরেই বসে কাজ করেছি? তবে কি সেই কলিগরা সবাই? হঠাৎ সেই রাজবাড়ির দোতলার একটা ভাঙা জানালায় আমার নজর গেল। সেখানে সেই নীল রঙের শাড়িটা পরে দাঁড়িয়ে আছে কবিতা। সে আমার দিকে তাকিয়ে সেই মায়াবী হাসিটা দিচ্ছে, কিন্তু পরক্ষণেই তার চেহারাটা পাল্টে গেল। তার গায়ের চামড়া খসে খসে পড়ছে, আর হাতের নখগুলো দিয়ে সে জানালার কাঠ কামড়ে দিচ্ছে। সে চিৎকার করে বলল, ভেতরে এসো রোহান, কাজের সময় হয়ে গিয়েছে। পালানোর পথ তুমি নিজেই বন্ধ করেছ। আমি পিছনে ফিরলাম পালানোর জন্য, কিন্তু দেখলাম আমার পায়ের নিচের রাস্তাটা ধীরে ধীরে মাকড়সার জালের মতো সুতোয় ঢেকে যাচ্ছে, আর সেই নীল লতাগুলো আমায় গলা টেপে ধরছে। আমি বুঝতে পারলাম কবিতা আমাকে চাকরি দেয়নি, সে আমাকে তার জাদুর রাজবাড়িতে বন্দী বানিয়েছে। রাজবাড়ির সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার মস্তিষ্ক আর নিতে পারল না। চোখের সামনে সবকিছু ঘুরতে শুরু করলো, আর আমি অন্ধকারের অতলে তলিয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি নিজের চেনা বিছানায় শুয়ে আছি। পাশে বসে আছে আকাশ, আর ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আমাকে চোখ মেলতে দেখেই আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, এবার তো বিশ্বাস করলি বন্ধু? তুই যেখানে কাজ করছিস বলে ভাবছিলি, সেটা কোনো অফিস নয়, ওটা একটা নরকের দুয়ার। তুই এক ভয়ঙ্কর পরের মায়াজালে ফেসে গিয়েছিস বন্ধু। আমি কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছিলাম। মা আড়ালে দাঁড়িয়ে কাঁদছিলেন। আকাশ একা আসেনি, সাথে করে নিয়ে এসেছে জটাধারী এক বৃদ্ধ কবিরাজকে। লোকটার চোখে এক তীব্র দৃষ্টি। তিনি আমার কাছে এসে আমার বুক আর গলার সেই নীল লতাগুলোকে পরীক্ষা করলেন। লতাগুলো এখন যেন চামড়ার নিচে বসে গিয়েছে। কবিরাজ গম্ভীর স্বরে বললেন, অবস্থা খুব একটা সুবিধার নয়। এই মেয়েটি কোনো সাধারণ আত্মা নয়, ও হলো অভিশপ্ত কবিতা পড়ি। ও একবার যার উপর নজর দেয় তাকে তিল তিল করে নিঃশেষ না করা পর্যন্ত ছাড়ে না। তোমার জীবন শক্তি শুষে নিয়ে ও নিজেকে জীবন্ত রাখতে চায়। কথাটা শুনে মা আর মিম ভয়ে চিৎকার করে উঠলেন। কবিরাজ আমার বালিশের নিচে রাখার জন্য আর গলায় পরার জন্য একটা তামার তাবিজে ভরা রক্ষা কবচ দিলেন। তিনি এও বললেন, এটা আপাতত তোমাকে কিছুটা আড়াল করে রাখবে। আমি কাল সকালে আবার আসব পূর্ণ শক্তির বন্দোবস্ত করতে। সাবধান, আজ রাতে যেন কারো ডাক শুনে বাইরে পা না দাও। কিন্তু কবিতা পড়ে কি আর তাবিজে মানার পাত্রেই? মাঝরাতে আমার ঘরে চন্দনের সেই উগ্র সুগন্ধ ভরে উঠল। আমি ঘুমেছিলাম না, আধা ঘুরেছিলাম। হঠাৎ মনে হলো আমার গলার সেই তাবিজটা কয়লার মতো গরম হয়ে উঠছে। আগুনের তাপে আমি ছটফট করতে লাগলাম। ঠিক তখনই জানালার বাইরে সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, রোহান, চলে এসো, তোমার কাজ যে এখনো বাকি। মুহূর্তের মধ্যেই আমার ঘরের দেয়ালগুলো যেন ধুলো হয়ে মিলিয়ে গেল। আমি নিজেকে আবিষ্কার করলাম সেই ধ্বংসস্তূপ হয়ে যাওয়া রাজবাড়িতে, যেখানে কোনো আকাশ নেই, কোনো কবিরাজ নেই। চারদিকে দামি দামি ঝাড় লণ্ঠন ঝলছে, কিন্তু মেঝেতে পড়ে আছে মানুষের কঙ্কাল। কবিতা সেই লাল শাড়ি পরে সিংহাসনে বসেছিল। সে হাসল, তবে সেই হাসি আর মায়াবী নয়, পৈশাচিক এক হাসি। তার নখগুলো বড় হয়ে আমার বুকের ওপর চেপে বসল। সে খোনা গলায় বলল, এই তুচ্ছ তাবিজ তোমাকে আমার থেকে সরাবে? হ্যাঁ, তুমি এখন আমার চাকর। এটা বলেই সে তার ধারালো নখ দিয়ে আমার বুকের সেই নীল লতাগুলো
টেনে বের করতে চাইল। যন্ত্রণায় যেন আমার প্রাণ ওষ্ঠাগত। অন্যদিকে বাড়িতে আকাশ আর মা টের পেলেন যে আমি বিছানায় নেই, অথচ ঘরের ভেতর থেকেই বন্ধ। আকাশ বুঝতে পারল এটা সেই পরীর কাজ, তাই ওর বন্ধুদের খবর দিল এবং কবিরাজের নির্দেশ মতো এক মুঠো পোড়া মাটি নিয়ে রাজবাড়ির দিকে পাগলের মতো ছুটল। আকাশ যখন রাজবাড়ির সামনে পৌঁছালো, সে দেখতে পেল আমি শূন্যে ভাসছি আর আমার শরীরটা নীল আলোয় পুড়ে যাচ্ছে। আকাশ চিৎকার করে সেই পোড়া মাটি আমার দিকে ছুঁড়ে মারল আর কবিরাজের দেওয়া মন্ত্র পড়তে লাগল। আর মুহূর্তের মধ্যেই সেই মায়াবী রাজপ্রাসাদ আবার আগের মতো ধ্বংসস্তূপে পরিণত হল। এদিকে কবিতা এক বিকট চিৎকার দিয়ে অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেল। আকাশ আর ওর বন্ধুরা আমাকে রক্তাক্ত অর্ধমৃত অবস্থায় ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো। আমার সারা শরীরে নীল দাগগুলো এখন ক্ষতের মতো হয়ে গিয়েছে। আমি কোনো মতে বেঁচে ফিরলাম ঠিকই, কিন্তু কবিতা কি হার মানল? কবিরাজ যখন আমার ক্ষতগুলো দেখলেন, তিনি শুধু একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, যুদ্ধটা তো মাত্রই শুরু হলো। বন্ধুরা, রোহানের গলায় সেই নীল লতাগুলো এখন তার রক্ত শুষে নিতে শুরু করেছে। কবিরাজের দেওয়া তাবিজ কি পারবে কবিতার মতো এক শক্তিশালী মায়াবিনীকে আটকে রাখতে? নাকি মাঝরাতে জানালার ওপাশে লাল শাড়ির সেই ছায়াটি আজ সব শেষ করে দিবে? রোহানের জীবনের এই ভয়ঙ্কর পরিণাম দেখতে চোখ রাখুন পরবর্তী এপিসোডে। কবিতা কি আসলেই কোনো পরী, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু? কমেন্টে জানান আপনাদের কি মতামত। রোহান কি পারবে এই নরক থেকে বাঁচতে? সিজন 1-এর প্রথম এপিসোড এখানেই শেষ হলো। দ্বিতীয় এপিসোড দেখতে হলে অবশ্যই এই ভিডিওটাতে 500 লাইক কমপ্লিট করতে হবে এবং ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করতে হবে। 500 লাইক কমপ্লিট হওয়ার সাথে সাথেই সিজন 1-এর সেকেন্ড এপিসোড পেয়ে যাবেন আপনারা। ধন্যবাদ।